আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ৪৮তম বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়গুলো নিয়ে। ৪৮তম বিসিএস একটা স্পেশাল বিসিএস ছিল। প্রথম প্রশ্ন, বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়? তো বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম অধিবেশনে ১৩৬তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে ১৩৬তম দেশ হিসেবে বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘে সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়। প্রশ্ন নম্বর ২, বাংলাদেশ কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠন করে বা গঠিত হয়? তো বাংলাদেশে ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশ প্রথম অস্থায়ী সরকার বা মুজিব সরকার বা বৈদ্যনাথ তোলার সরকার গঠন করেন, যেটা প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ছিল এবং উক্ত সরকার ১৭ই এপ্রিল শপথ গ্রহণ করেছিলেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে ১৯৭১ সালেই সর্বপ্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয়। ৩ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়েছিল? তো বাংলাদেশ স্বাধীনতার পরপর ১৯৭৩ সালেই বাংলাদেশে এই সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষাটা শুরু হয়ে থাকে। বলা বাহুল্য, বাংলাদেশে এ পর্যন্ত ৫০ বার বিসিএস পরীক্ষা হয়েছে এবং বাংলাদেশে এ পর্যন্ত টোটাল ২৬টি বিসিএস এর শাখা রয়েছে, অর্থাৎ ২৬টি ক্যাডার সার্ভিস চালু রয়েছে। প্রশ্ন ৪, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় বা সদর দপ্তর কোথায় ছিল? তো মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী কার্যালয় হিসেবে বিবেচিত হতো থিয়েটার রোড, কলকাতা। তাহলে থিয়েটার রোড কলকাতাটাই ছিল বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় বা সদর দপ্তর। ৫ নম্বর বলা হচ্ছে বাংলামতি কি? তো বাংলাদেশের একটা খুব উন্নত জাতের ধান আছে, যে ধানের নাম হচ্ছে ব্রি ধান ৫০। এই ব্রি ধান ৫০ এর অপর নামই হচ্ছে বাংলামতি। এই ধানের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে এই ধান গাছ খুব সহজে হেলে পড়ে না এবং ভাত খুব ঝরঝরে হয় এবং চাল লম্বা, চিকন এবং সুগন্ধযুক্ত হয়। এবং এখানে উল্লেখযোগ্য যে বিষয়টা, এই ভাতের মধ্যে রয়েছে প্রোটিন, যার পরিমাণ হচ্ছে 8.2%। সুতরাং বাংলামতি হচ্ছে একটা ধানের জাত। প্রশ্ন ৬, ১৯৭১ সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং এর প্রতিবেদন প্রকাশ করে? তো ১৯৭১ সালে ব্রিটিশ ভিত্তিক একটা পত্রিকা ডেইলি টেলিগ্রাফ, এই পত্রিকাটাতেই সর্বপ্রথম পাকিস্তানি বাহিনীর এই যে গণহত্যার যে খবরটা সেটা প্রকাশিত হয় এবং এই খবরটা প্রকাশন করেছিলেন সাইমন ড্রিং, যিনি ২৫শে মার্চ গণহত্যা এই প্রত্যক্ষদর্শী প্রথম সাংবাদিক হিসেবে পরিচিত। তাহলে সঠিক উত্তর হচ্ছে দ্য ডেইলি টেলিগ্রাফ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয়? তো আমরা জানি ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের ফলে ৫ই আগস্ট তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন। এর পরের দিনই অর্থাৎ ৬ই আগস্ট শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, সেই সময় তিনি সংসদ ভেঙে দেন এবং ৮ই আগস্ট ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে ৮ই আগস্ট ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। প্রশ্ন ৮, বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থার নিয়মতান্ত্রিক প্রধান কে? তো বাংলাদেশ সংবিধানের ৪৮ থেকে ৫৪ নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতি সম্পর্কিত বিধানসমূহ উল্লেখ করা আছে।
এই 48 থেকে 54 নম্বর অনুচ্ছেদগুলোর মধ্যেই বলা আছে, বাংলাদেশ সংসদীয় সরকার ব্যবস্থার নিয়মতান্ত্রিক প্রধান হবেন একজন রাষ্ট্রপতি। তাহলে সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। প্রশ্ন 9, বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি এর অর্থনীতিতে মোট কতটি প্রধান ভাগে বিভক্ত করা হয়? তো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে বাংলাদেশের অর্থনীতির মোট খাত এখন বর্তমানে 19টা, কিন্তু 2004, 5 এবং 6 সালে এই অর্থনীতির যে খাতগুলো ছিল সেটাকে প্রধানত 15টি খাতে বিভক্ত করা হয়েছিল। যেহেতু প্রশ্নটা আমাদের আগে, তাহলে সঠিক উত্তর হচ্ছে 15টি। তাহলে 15টি খাতে ভাগ করা হয়েছিল, কিন্তু বর্তমানে এই খাতের সংখ্যা 4টি বাড়িয়ে 19টি খাতে রূপান্তর করা হয়েছে। প্রশ্ন 10, বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়? তো বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল হচ্ছে ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে। তাহলে ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে কর্ণফুলী নদীর উৎপত্তি। তাহলে সঠিক উত্তর হচ্ছে লুসাই পাহাড়। বলা বাহুল্য, লুসাই পাহাড়, আসামের যে লুসাই পাহাড় আছে সেখান থেকে কিন্তু মেঘনা নদীর উৎপত্তি। তাহলে মিজোরাম থেকে উৎপত্তি হচ্ছে, মিজোরামের লুসাই থেকে উৎপত্তি কর্ণফুলী নদীর, কিন্তু আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন মেঘনা বা বরাক নদীর। এবং এই কর্ণফুলী নদীর কিছু বৈশিষ্ট্য না বললেই নয়, সেটা হচ্ছে এটা বাংলাদেশের অন্যতম একটা খরস্রোতা নদী এবং এর একটা গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে হালদা নদী। এবং এই কর্ণফুলী নদীতেই আমরা বাঁধ দিয়ে, কাপ্তাই বাঁধ দিয়ে সেখান থেকে জলবিদ্যুৎ প্রকল্প বাংলাদেশ সরকার হাতে নিয়েছিলেন এবং এটাই বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। প্রশ্ন নম্বর 11, টঙ্ক আন্দোলন কি? তো টং কথাটার অর্থ হচ্ছে জমিতে উৎপাদিত ফলনের একটা প্রদেয় খাজনা, এটাকে বলা হতো টং। 1946 থেকে 1950 সালে ময়মনসিংহে পরিচালিত এক ধরনের কৃষক আন্দোলন হচ্ছে এই টং। তাহলে টং হচ্ছে একটা কৃষক আন্দোলন। এই টং বাদেও বাংলাদেশে অনেকগুলো কৃষক আন্দোলনের ইতিহাস আমরা জানি। যেমন হচ্ছে তেভাগা আন্দোলন একটা কৃষক আন্দোলন, নানকার আন্দোলন, নাচল আন্দোলন, এগুলো সবগুলাই হচ্ছে এক একটা করে কৃষক আন্দোলন। 12 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? তো বাংলাদেশের প্রাচীনতম জনপদ হিসেবে যার নাম প্রসিদ্ধ সেটা হচ্ছে মহস্থানগড়, এবং মহস্থানগড়ের রাজধানী ছিল পুন্ড্রনগর। এই পুন্ড্রনগর হচ্ছে যে গুপ্তদের দ্বারা পরিচালিত হইতো। এটা করতোয়া নদীর তীরে বগুড়াতে অবস্থিত। এবং এখান থেকে যে উল্লেখযোগ্য পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, 2016 সালে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে এই মহস্থানগড়কে ঘোষণা করা হয়। তাহলে বাংলাদেশের প্রাচীনতম জনপদ হিসেবে প্রসিদ্ধ মহস্থানগড়। প্রশ্ন নম্বর 13, একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? তো একটি দেশের মোট আয়তনের প্রায় 20 থেকে 25% বনভূমি থাকা প্রয়োজন জীববৈচিত্র্য থেকে রক্ষা করার প্রয়োজন, জীববৈচিত্র্য রক্ষা করার জন্য। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে 15.58% বনভূমি রয়েছে। তাহলে বাংলাদেশে বর্তমানে 15.58% বনভূমি রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেকটা কম। প্রশ্ন নম্বর 14, বাংলাদেশ সরকারের আয়ের উৎস কি? বাংলাদেশ সরকার বিভিন্ন খাত থেকে আয় করে। এর মধ্যে রয়েছে আবগারি শুল্ক, দ্বিতীয় নম্বর রয়েছে মূল্য সংযোজন কর, যেটাকে ইংলিশে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সংক্ষেপে ভ্যাট। 3 নম্বরে হচ্ছে বিভিন্ন ধরনের জরিমানা এবং শাস্তিমূলক ফি। বাংলাদেশ সরকার সবগুলো থেকেই আয় করে থাকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো। প্রশ্ন 15, বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতার নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত? তো সংবিধানের
৩৯ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা আছে, ৩৯-এর ১-এ বলা হয় যে চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে বাংলাদেশ সংবিধান। ২-এর ক-তে বলা হচ্ছে এরকম, প্রত্যেক নাগরিকের বাক এবং ভাব প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে। এবং ২-এর খ-তে বলা হয় সংবাদপত্রে স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হলো। তাহলে ৩৯ নম্বর অনুচ্ছেদে এই চিন্তা, বিবেক, বাক স্বাধীনতার যে নাগরিকের মৌলিক অধিকারগুলো আছে সবগুলোর স্বীকৃতি এই সংবিধানের ৩৯ নম্বর অনুচ্ছেদে আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ৩৯। প্রশ্ন নম্বর ১৬, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত হিসেবে ঘোষণা করেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ২০১৪ সালে বাংলাদেশকে পোলিও ফ্রি বা পোলিও মুক্ত হিসেবে ঘোষণা করেন। সঠিক উত্তর হচ্ছে তাহলে ২০১৪। বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে বেশি রপ্তানি করা হয়? তো গত অর্থবছর অর্থাৎ ২০২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশ তৈরি পোশাক বা RMG বা রেডিমেড গার্মেন্টস প্রোডাক্ট, এই যে আমাদের রেডিমেড গার্মেন্ট প্রোডাক্টের সবচেয়ে বেশি আমরা প্রদান করে থাকি বা রপ্তানি করে থাকি মার্কিন যুক্তরাষ্ট্রে। এর পরিমাণ প্রায় ৭.৫৪ বিলিয়ন ডলার বা ১৯.১৮%। এর পরের অবস্থান হচ্ছে যুক্তরাজ্য এবং কানাডার, যেখানে আমরা ৪ বিলিয়ন ডলার যুক্তরাজ্যে এবং হচ্ছে ১.৩০ বিলিয়ন ডলার কানাডাতে রপ্তানি করে থাকি। তাহলে বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ তৈরি পোশাকের সর্বাধিক রপ্তানি করা হয়ে থাকে যুক্তরাষ্ট্র বা আমেরিকাতে। প্রশ্ন নম্বর ১৮, বাংলাদেশের জাতীয় আয়ের বা জিডিপির কত শতাংশ কৃষি থেকে আসে? তো সর্বশেষ যে আমাদের জিডিপির হিসাব অনুযায়ী বা ২৪ বছরের জিডিপির হিসাব অনুযায়ী কৃষি খাতের অবদান আমাদের জিডিপিতে ১১.৬২%। শিল্প খাতের অবদান তার থেকে অনেক বেশি, ৩৪.৮১%, এবং সেবা খাতের অবদান সবচেয়ে বেশি, ৫৩.৫৬%। কিন্তু আমাদের প্রশ্নটা একটু আগের, তো প্রশ্নটা আগের হওয়ার কারণে যে বছর প্রশ্ন হয়েছিল সে বছরে আমাদের এই জিডিপির অবদান ছিল ১৩.৩৫%, যা ২৪-২৫ অর্থ বছরে ১১.৬২% কমে এসেছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ১৩.৩৫%। প্রশ্ন নম্বর ১৯, বাংলাদেশ সংবিধানের নাম কি? তো বাংলাদেশ সংবিধানের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। সঠিক উত্তর হচ্ছে গ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। প্রশ্ন নম্বর ২০, নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয়? তো বাংলাদেশে শিল্প সংক্রান্ত কর্মকাণ্ড হিসেবে পরিচিত হচ্ছে বস্ত্র, একটা পুরোটাই আমাদের শিল্প। আমাদের পাট, এখানে বর্তমানে শিল্পে রূপান্তর করা হয়েছে। পাট থেকে বর্তমানে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের মাধ্যমে এটাকে শিল্পে রূপান্তর করা সম্ভব হয়েছে। সিমেন্ট, এটাও একটা শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড। কিন্তু মাছ চাষ, এটা আমাদের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, বরং এটি হচ্ছে একটা কৃষিভিত্তিক কার্যক্রম। তাহলে সঠিক উত্তর হচ্ছে মাছ চাষ। এই ছিল আজকের আমাদের প্রশ্ন। থ্যাংক ইউ এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর মোর ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।